আজকের ভৌতিক ঘটনাটা হলো সাউথ কলকাতায় একটা বেশ নামি রেস্টুরেন্টের। সেখানে ঘটে যাওয়া ভৌতিক অভিজ্ঞতা শেয়ার করেছেন ওখানকার একজন সেফ। শুধুমাত্র সে রেস্টুরেন্টের মধ্যে ঘটনাটা সীমাবদ্ধ ছিল না, এই আত্মা পৌঁছে গেছিল হয়তো সেই সেফের সাথে তার বাড়ি পর্যন্ত। পুরো ঘটনাটা শোনার পর তোমরাই আমাকে কমেন্ট করে বলো যে এই আত্মাই কি সেই আত্মা নাকি এটা কোনো আলাদা ঘটনা। তো চলো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমি খুব ভালো আছি। আমি অ্যাকচুয়ালি এই রেস্টুরেন্টের নামটা বলছি না এবং সেই সেফের নামও বলছি না, তিনি নাম প্রকাশে অনিচ্ছুক। কিন্তু এই যে রেস্টুরেন্টে শুধুমাত্র ওই সেফ নন, যিনি বা যারা কাজ করেছেন তারাই এই অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন, এই ভয়ঙ্কর ভৌতিক অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন এবং তার একের পর এক কাজ ছেড়ে দিয়েছেন। অ্যাকচুয়ালি এই জায়গাটা হচ্ছে সাউথ কলকাতায় লেক মার্কেট থেকে ঠিক 3 মিনিটের হাঁটা পথ, 4 তলায় মানে 4th ফ্লোরে এই রেস্টুরেন্টটা আছে। এই রেস্টুরেন্টটা হওয়ার আগে এই জায়গাটা কি ছিল সেটা কিন্তু আমি এখানে বলছি না, কি হয়েছিল সেটাও আমি এখানে বলছি না, বলাটা উচিত না যেহেতু এটা সোশ্যাল মিডিয়া। কিন্তু কিছু একটা ভয়ঙ্কর ছিল যেই জায়গাটা কেনার পর একটা রেস্টুরেন্ট তৈরি হয়েছে। এবার আসল গল্পে ফিরে আসি। গল্প বললে ভুল হবে, তবে হ্যাঁ, এই সমস্ত ঘটনা যদি মানুষ গল্প আকারে নেয় তাই ভালো, কারণ যতক্ষণ না মানুষের নিজের সাথে ঘটছে ততক্ষণ মানুষ সেটার মর্মটা বুঝতে পারে না যে সত্যি না মিথ্যে, ততক্ষণ গল্প আকারই থাক। সেফ যখন রান্না করছেন, যে সেফের কথা আমি বলছি ওই শেফ রান্না করছেন, রান্না করতে করতে হঠাৎ উনি লক্ষ্য করলেন যে ওয়াশরুমের দরজাগুলো দাম দাম করে আওয়াজ হচ্ছে। কাঁচের গেট, ওয়াশরুমে কাঁচের গেট, মেন গেটটা, তারপর ওয়াশরুম, মেল টয়লেট, মেন যে ওয়াশরুমগুলো টয়লেটগুলো থাকে পরপর পরপর আছে, এদিকে ফিমেল আছে। ওনার কিচেনের কাছাকাছি ছিল মেন্স টয়লেট। তো উনি হঠাৎ পিছন ফিরে লক্ষ্য করলেন কেউ নেই। আর এটা খুব রিসেন্ট ঘটনা, যার জন্য সেই জায়গায় সবথেকে বড় কথা ওখানে অটোমেটিক যে ওয়াশরুম, যে মানে যে জলের কলটা ইউজ করা হতো আর কি, মানে অটোমেটিক টয়লেট যেগুলো থাকে না, যে কোনো মানুষের সংস্পর্শ না ছাড়া বা কোনো মানুষ যা না গেলে ওটা জলগুলো কলগুলো ঝট করে মানে জলটা খুলে বেরোয় না, মানে একসাথে জল পড়ে না ওভাবে। তাও উনি বলছেন কেউ নেই, অথচ প্রত্যেকটা টয়লেটে অসম্ভবভাবে মানে প্রচুর পরিমাণে জলের ফ্লো আসছে, জল পড়ছে। কোনো কিছু খুঁজে পেলেন না, বুঝতে পারলেন না কি হলো। ঠিক আছে, সব কিছু ছেড়ে উনি কাজে মন দিলেন। কাজে মন দেবার পর হঠাৎ করে উনি রান্না করছেন, রান্না করতে করতে হঠাৎ করে উনি লক্ষ্য করলেন যে পিছনের দিকে যে ধোয়া বাসন টাসন জিনিসপত্র থাকে, মানে রন্ধনের মানে রান্নার জন্য এক্সেসারিজ যেগুলো থাকে, কিচেন এক্সেসারিজ, ঝরঝর ঝরঝর করে পড়ে গেল। সেই মাত্র একজন ধুয়ে তুলে দিয়েছেন। আরে সেলফের মধ্যে পরিষ্কারভাবে রাখা আছে, কি করি একটা টিকটিকি নেই, একটা বিড়াল নেই, একটা অন্য কোনো প্রাণী নেই, পশু নেই, কোনো মানুষজন নেই, কে ফেলে দেবে ঝনঝন করে সেই জায়গায়? সেই রেস্টুরেন্টে স্টাফ ছিলেন মাত্র 5 জন। তো ওই 5 জন স্টাফের মধ্যে উনি ওই কিচেনের মধ্যে রান্না করছিলেন, বাকি 4 জন তারা বাইরে ছিলেন। কিন্তু তারপরেও ওই বাসনগুলো পড়লো কী করে, ওটাকে উনি অন্যমনস্ক হয়ে বাদ দিয়ে দিলেন। হঠাৎ করে ওয়াশরুমে গেলে উনি লক্ষ্য করতেন লাইটগুলো দপদপ করছে। মানে এত কোইন্সিডেন্স কী করে হতে পারে? তাও উনি এড়িয়ে গেলেন যে এটা ওনার পেশা, ওনার কাজের জায়গা, এত কিছু ভাবলে হবে না, এগুলো মনের ভুল হচ্ছে, কিছু না কিছু মানে হয়তো হতে পারে, ভোল্টেজ প্রবলেম হতে পারে, বাদ দিয়ে দিলেন। হঠাৎ উনি রান্না করছেন, ওনাকে আরেকজন স্টাফ এসে বললেন যে টেবিলে একজন ভদ্রলোক এসেছেন আর একজন ভদ্রমহিলা এসেছেন, দুজন এসেছেন। তো ওনারা এই খাবারটা অর্ডার করেছেন, তাড়াতাড়ি বানাতে হবে। উনি লিস্টটা দিয়ে গেলেন, অর্ডারটা নিয়ে উনি বলে গেলেন এইগুলো বানিয়ে দিতে। ঠিক আছে, এবার স্টাফ ওনাকে হেল্প করছে এবং মানে 2 জন স্টাফ ওনাকে হেল্প করছে, সেফ রান্না করছেন, তাহলে 3 জন হলো। একজন রিসেপশনে বসে আছে, রিসেপশনটা ঢোকার মুখে কর্নারে, তারপর জাস্ট একটুখানি সামান্য এসেই এবার পুরো রেস্টুরেন্ট হলটা আর কি যেখানে বসে খাবে, চারিদিকে এসি চলছে। তাহলে আর দুজন ওই সময় বোধহয় টিফিন করতে গেছিলেন বা কিছু, যাই হোক কিছু একটা ব্যাপার হবে। এটা বলছি আমি ঠিক 9:30 থেকে 10:45 মধ্যে রাতের দিকে, মানে ওনারা জাস্ট রেস্টুরেন্ট ওই 11:30টার মধ্যে বন্ধ করবেন, ওনার রেস্টুরেন্টে 11:30টার মধ্যে বন্ধ করবেন। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে রান্না করছেন, একজন 2 জন হেল্প করছেন ঝটপট করে। তারপর যখন খাবারটা সার্ভ করে নিয়ে ওই 2 জন যিনি ছিলেন অর্ডার নিয়েছেন, ওই 2 জন স্টাফ নিয়ে যখন খাবারটা সার্ভ করতে যাচ্ছেন, তখন গিয়ে টেবিলের কাছে গিয়ে দেখেন টেবিল ফাঁকা, কেউ নেই। তখন ওনারা ভাবেন হয়তো ওয়াশরুমে গেছে, তো ওনারা একটু ওয়েট করেন, ওয়াশরুম থেকে আসে না, 5 মিনিট হয়ে যায়, 7 মিনিট হয়ে যায়। তারপরে গিয়ে মেন্স টয়লেটে গিয়ে দেখেন কেউ নেই।
তারপরে মানে যিনি মানে ব্যাপারটা স্টাফ যেহেতু লেডি স্টাফ নেই সেহেতু মেল স্টাফই যেহেতু সেই হিসেবে গিয়ে নক করেন ওমেন্স টয়লেটের কাছে নক করেন, কেউ আসছে না বেরিয়ে। তখন ওরা একটু মানে ওদের একটু ডাউট হয়। ওরা তখন সিসিটিভি ফুটেজ চেক করার জন্য ওরা ওই রিসেপশনে যায়। রিসেপশনে গিয়ে বলে যে একটু সিসিটিভি ফুটেজটা একটুখানি দেখতে চাইছি। তো সেই মুহূর্তে রিসেপশনে কেউ ছিলেন না, মানে যে ভদ্রলোক রিসেপশনে ছিলেন, মানে থাকেন সব সময়, তিনি সেই মুহূর্তে নেই ওখানে। তার মানে উনি হয়তো বাইরে বেরিয়েছেন, মানে এই ভদ্রলোক ভদ্রমহিলা ঢুকেছেন আর তিনি হয়তো দেখলেন যে কাস্টমার এসেছে, তো সেই ক্ষেত্রে উনি হয়তো 9:30 10টা মানে হয়তো চা খেতে গেছেন বা যাই হোক কোনো খাবার খেতে গেছেন, টিফিন করতে গেছেন। তো ওরা একটু ওয়েট করলো এবং তাকে ফোন করে। ফোন করার পর ওই রিসেপশনে যিনি থাকেন তিনি এলেন। আসার পরে ওই সেফ যিনি ছিলেন, রান্না বন্ধ করে উনি সেফও আসেন। যে কী ব্যাপার ওনাকে সবাই ঘটনাটা বলেন, উনিও আসেন, মানে যিনি আমাকে গল্পটা পাঠিয়েছেন, মানে ঘটনাটা পাঠিয়েছেন। তো তিনি বললেন যে ওই ভালোভাবে সিসিটিভি ফুটেজ চেক করার পর দেখা যাচ্ছে যে ওই সময় কেন, ওই সময় থেকে আধা ঘন্টার মধ্যে কোনো কাস্টমার আসেনি এবং তারপর পর্যন্ত কোনো কাস্টমার আসেনি সেই দিন সেই মুহূর্তে। এসেছে এই যে ঘটনা কথা বলতে বলতে দুজন কাস্টমার এসেছেন, কিন্তু ওনারা একদম নর্মাল কাস্টমার। তো ওনাদেরকে অ্যাটেন্ড করার জন্য এই সেফ এবং আরও দুজন স্টাফ ভিতরে ঢুকে যান। কিন্তু পরে এই কাস্টমার চলে গেলে ওনারা সম্পূর্ণভাবে জানতে পারেন যে ওই টেবিলে যে দুজন দাদা মানে যারা সার্ভ করেন, খাবার সার্ভ করেন বা অর্ডার নেন, সেই দাদারা গিয়ে অর্ডার নিচ্ছিলেন বটে, কিন্তু দেখা যাচ্ছে টেবিলটা ফাঁকা, চেয়ারে কেউ ছিলেন না। কিন্তু এই দাদা যিনি অর্ডার নিচ্ছিলেন, এনারা নিজেরা নিজেদের মতো করে কথা বলছেন। ওনারা দেখছেন কারোর সাথে কথা বলছে, কিন্তু কেউ নেই, চেয়ার ফাঁকা, কেউ নেই জায়গাটাতে, কেউ নেই মানে কেউ নেই, আশেপাশের টেবিলেও কোথাও নেই। তারপর যখন খাবার নিয়ে আসে তখন তো দেখে ফাঁকা। তখন প্রত্যেকটা মানুষের আর বুঝতে অসুবিধে হলো না যে কিছু তো একটা বটে, এবং সেই কথা রিসেপশনের যিনি ছিলেন তিনি খুব ভয় পেয়ে যান এবং এরা প্রত্যেকেই ভয় পেয়ে যান, প্রত্যেকটা মানুষ ভয় পেয়ে যান। কিন্তু যে মুহূর্তে রিসেপশনের দাদাও লক্ষ্য করেছেন যে দুজন কাস্টমার এসেছে, এমনকি যিনি অর্ডার নিচ্ছিলেন তিনিও দেখেছেন দুজন কাস্টমার এসেছে, একজন ভদ্রলোক একজন ভদ্রমহিলা, এবং যিনি সেফ যিনি রান্না করছেন তিনিও কিন্তু লক্ষ্য করেছেন, রান্না করতে করতে বেরিয়ে এসে কিচেন থেকে কোনোভাবে দেখেছেন যে দুজন কাস্টমার এসেছে, তখনই ওনার কাছে খাবার অর্ডার আসে। তো সেই ক্ষেত্রে সকলে কিন্তু জানেন। তো এই ঘটনার পর তারা প্রত্যেকে তারা কাজটা ছেড়ে দেয়, কারণ প্রত্যেকটা মানুষেরই মানে একটা ভয় থাকে, প্রত্যেকটা মানুষের জীবনের ভয়, মনের স্যাটিসফ্যাকশন, মানে একটা স্যাটিসফ্যাকশন না এলে যে জায়গায় কাজ করছি সব কিছু ভালো, চারিদিকে পরিবেশ পরিস্থিতি সব ভালো, স্যালারি ভালো, সব ভালো দেখে তবেই তো মানুষ কাজ করে। এরকম একটা ভৌতিক জায়গায় কি কখনো কাজ করতে পারে? হলো এই ভদ্রলোক কাজটা ছেড়ে যাবার পর, মানে আমি এবার ঘটনাটা বলছি শুধুমাত্র সেফের কথা। এই সেফ ভদ্রলোক কাজটা সেরে যাবার পরে উনি ওনার বাড়িতে ওনার মেয়ে, একমাত্র মেয়ে এবং ওনার স্ত্রী নিয়ে একটা ফ্ল্যাটে উনি থাকেন, সাউথ কলকাতাতেই একটা ফ্ল্যাটে থাকেন। ওই ফ্ল্যাটের মধ্যে ভদ্রলোকের শ্বশুরমশাই আর শাশুড়িমা মাঝে মাঝে আসেন, মানে ভদ্রলোকের স্ত্রীর মা বাবা। আর ভদ্রলোকের মা বাবা নিয়ে বেছে নিই, ওনারা মানে অনেক দিন আগে গত হয়েছেন। তো ওনার শ্বশুরমশাই শাশুড়িমা মাঝে মাঝে অসুস্থ হয়ে যান, তখন দুজনে মাঝে মাঝে এসে এখানে থাকেন। এবার ঘটনা হচ্ছে যে এই যে ভদ্রলোকের শাশুড়ি মা হঠাৎ করে একবার অসুস্থ হয়ে পড়েন, তখন ভদ্রলোকের শাশুড়ি মাকে নিয়ে এনে রাখা হয় ভদ্রলোকের বাড়িতে। ভদ্রলোক তখনও কোনো কাজ পাননি, মানে অন্য কোনো জাস্ট ওই কাজটা ছেড়েছেন আর তারপরই ভদ্রলোক এই ঘটনাটা বলছেন। নিয়ে এসে রাখা হয় শাশুড়ি মাকে। ভদ্রলোকের শ্বশুরমশাই বলেন আমার ব্যাংকে এবং অন্য জায়গায় অনেক কিছু কাজকর্ম আছে, তো আমি আমার বাড়িতে এখন থাকছি, তোমার মাকে তোমরা নিয়ে গিয়ে রাখো কদিন, একটু সুস্থ হোক। তো ভদ্রলোকের শ্বশুরমশাই মোটামুটি একটু আর্থিক দিক থেকে সচ্ছল, তো একজন রান্নার লোক ওনার বাড়িতে আছেন, উনি রান্নাবান্না করে দেওয়ার জন্য কোনো অসুবিধে নেই, উনি থাকছেন ওনার বাড়িতে। তো ভদ্রলোকের শাশুড়ি মা হঠাৎ একদিন দুদিন থাকার পরে, এবার বলে রাখি এই পরিপ্রেক্ষিতে ভদ্রলোকের কিন্তু বাড়িতে দুটো রুম, একটা ভদ্রলোকের মেয়ের রুম, মানে বেডরুম হচ্ছে দুটো, একটা ভদ্রলোকের মেয়ে থাকেন আর একটা ভদ্রলোকের ভদ্রমহিলা, মানে ওনার হাজব্যান্ড ওয়াইফ, ওনারা দুজনে থাকেন। এই দাদা মানে এই ভদ্রলোকের কথা বলছি, ওনাকে দাদা বলেই বলছি। তো ওই দাদা বলেন যে ওনার মেয়ে পরের দিন সকালে ভোর না হতে হতেই দরজায় ধাক্কা দিচ্ছে, বাবা দরজা খোলো, মা দরজা খোলো, দিদা কীরকম করছে। আর এই ভদ্রলোকের মেয়ের রুমটাতেই, মানে দাদার রুমটাতেই, দাদার মেয়ের রুমেই কিন্তু
ওনার শাশুড়ি মা ছিলেন ওনার মেয়ের সাথে, ঠিক আছে। দাদা দরজা খোলেন, দরজা খুলে দাদা আর ওনার স্ত্রী বেরিয়ে আসেন, এসে দেখেন যে সত্যি ওনার মায়ের একদম শেষ অবস্থা, আর মানে আর বোধহয় বাঁচবে না বেশিক্ষণ, এরকম অবস্থা। তো ওনারা মুখে জল টল দেন, সব কিছু করেন, এবং বাড়িতে ওনার হাজব্যান্ডকে খোঁজ দেন যে খুবই অসুস্থ আর বাঁচছেন না, মানে আর সম্ভব নয় বাঁচানোটা কোনো পক্ষে, মানে ওনাকে যে হসপিটালাইজ করবে সেইটুকুর ক্ষমতাও নেই। তো এবং চোখের সামনে মুখে জল টল দেবার পরে ওই ভদ্রমহিলা মানে ওনার শাশুড়ি মা মারা যান। তো যাই হোক, এবার ওনার শ্বশুরমশাই একা হয়ে গেলেন। কিছুদিন পর ওনার শ্বশুরমশাই বলেন যে উনিও খুব অসুস্থ হচ্ছেন, হাঁটুর ব্যথা, পায়ের ব্যথা এবং বুকের বাঁ দিকটা ব্যথা করছে এবং শরীর হাত পা ঝিমঝিম করছে। তখন ওই দাদা ওনার স্ত্রীকে বলেন যে বাবাকে এনে তাহলে এখানে রেখে দাও, বাবাকে তোমরা এখান থেকে দেখাশোনা করতে পারবে, কতবার যাতায়াত করবে। তো সেই ভদ্রলোক আসেন, এসে ওই রুমের মধ্যে থাকেন, যে রুমে ওনার স্ত্রী ছিলেন এবং ওই যে রুমে মারা গেছেন ওই রুমে থাকেন। ওই রুমে থাকার পর যেহেতু দাদু হচ্ছে সম্পর্কে, সেহেতু এই দাদার মেয়ে বাইরে ডাইনিংয়ে একটা খাট মতো ছিল, মানে মোটামুটি ওই সোফা কাম বেড টাইপেরই বলতে পারেন, তো ওখানে শুতো ও। তো তখন যখন দিনের বেলায় ওর দাদু বলতো সারাক্ষণ ঘরে শুয়ে থাকতে ভালো লাগছে না, আমি একটু বাইরের দিকটা ডাইনিংয়ে বসছি, পেপার পড়ছি, তুই গিয়ে দুপুরের দিকে তুই খাটে গিয়ে শো, মানে ওনার নাতনিকে বলতেন। তখন মেয়েটা যখন খাটে শুতো দুপুরবেলায়, হঠাৎ লক্ষ্য করতো খাটটা যেন অদ্ভুতভাবে নড়ছে, খটখট শব্দ হচ্ছে, নড়ছে, এবং ওর পাশে দুপুরবেলায়, ভোর দুপুরবেলায় কে যেন ওকে পাশ থেকে দেখছে। মানে একটা নর্মালি হয় না আমাদের পেরিফেরাল ভিজন থাকে না, পেরিফেরাল ভিজন মানে ধরুন আমি বসে আছি, আমি বুঝতে পারছি আমার পিছনে কারোর একটা উপস্থিতি আছে, বা কেউ আমাকে একদৃষ্টে তাকিয়ে আছে, এরকম একটা ভিজন বুঝতে পারছে মেয়েটা। কিন্তু যখন পাশ ফিরছে তখন কাউকে দেখতে পাচ্ছে না, এরকম একটা অভিজ্ঞতা হচ্ছে। খাটটা অনবরত নড়ছে। সেই আগেকার দিনে সেই মা কাকিমারা বিয়েতে যেরকম খাট পেতেন না, মানে আমাদের মতো এখন বক্স খাট না, নর্মাল খাট, আর ওপরে এরকম স্ট্যান্ড, চারদিকে চারটে স্ট্যান্ড মশারি কাটানোর জন্য থাকতো না, ওই রকম স্ট্যান্ড, এবং সেই স্ট্যান্ডার পাশেই একটা এই যে যেমন জানলায় যে একটা স্ট্যান্ড পর্দার জন্য থাকে, তো সেরকম ওই কাঠের ওই যে বাটামটা, ওটা বারবার স্ট্যান্ডে ধাক্কা লাগছে, এভাবে ধাক্কা লাগছে। তার মানে ও বুঝতে পারছে যে খাটটা কিন্তু নড়ছে, এবং নড়ছে বলেই কিন্তু খাটটার ধাক্কা লাগছে, এটা ওর মনের ভুলও নয়, ভূমিকম্পও না, কিচ্ছু না, নর্মালি আমাদের মানুষের যেমন চিন্তাভাবনা হয়। ও তাড়াতাড়ি ও বিকেল তখন আর কিছু কিছু বললো না, ও উঠে বেরিয়ে চলে গেল, যে কিছু তো একটা হচ্ছে, নর্মালি যাই হোক একটা কিছু হচ্ছে। বিকেল হতে না হতেই ও বাবাকে বললো, বাবা ঘরের মধ্যে না আমি এরকম একটা ফিল করলাম। কথাটা শোনার পর ওর মাও পাশে ছিল, মানে দাদার স্ত্রীও পাশে ছিলেন। উনি বললেন, তুই এরকম লক্ষ্য করেছিস? বলে হ্যাঁ আমি আজকেই করলাম। তখন বললো, জানিস তুই সেদিন কলেজে গেছিলিস আর বাবা তখনও আসেনি এখানে, আমি তোর ঘরে শুয়েছিলাম দুপুরবেলা, তোর বাবা ঘরে কিছু কাজ করছিলেন আর আমি তোর ঘরটা শুয়েছিলাম, আমিও নয় একই রকম লক্ষ্য করেছি, মানে ওনার মা মারা যাবার পর, ভদ্রমহিলার মা মারা যাবার পর। তখন বলছে যে এটা কি হতে পারে, কীরকম হতে পারে। যাই হোক, এসব কথা আলোচনা করতে থাকে, করতে করতে হঠাৎ কারোর মাথায় আসেনি যে কোনো কিছু খারাপ কিছু আসেনি। তবে দাদা মনে মনে করছিলেন যে আমার সাথে রেস্টুরেন্টে এরকম ঘটনা ঘটলো, বাড়িতে এরকমভাবে শাশুড়িমা চলে গেলেন, এমন কিছু রোগও ছিল না যে শাশুড়িমা হঠাৎ করে চলে গেলেন। এই শাশুড়িমা চলে যাওয়াটা দাদা মেনে নিতে পারেননি, মানে সাধারণ মৃত্যুর মতো মেনে নিতে পারেননি। যাই হোক, আরও যেন মনের মধ্যে সব মানে উথাল পাতাল করতে থাকলো, জট পাখি থাকলো। তারপর হঠাৎ করে দাদা সব কিছু ঠিকঠাক নর্মালি যাচ্ছে, হঠাৎ করে দাদার একটা স্ট্রোক হয়ে গেল, একটা ছোট্ট স্ট্রোক, একটা হালকার উপর একটা স্ট্রোক হয়ে গেল। সেই মুহূর্তে তার দ্বিতীয় দিনই অসম্ভবভাবে যন্ত্রণা পেটের আরম্ভ হয়ে গেল তার স্ত্রীর, মানে ঘরের সবাই রীতিমতো অসুস্থ হতে থাকছে, এবং ওনার স্ত্রীর গলব্লাডার স্টোন ধরা পড়ল। ঘরের মধ্যে একটা ছমছমে থমথমে গা ছমছম করা পরিবেশ। হঠাৎ বাথরুমের দরজা বন্ধ হয়ে যাচ্ছে, হঠাৎ লাইট জ্বলছে নিচ্ছে, হঠাৎ মানে বাসন পড়ে যাচ্ছে, হঠাৎ জামা কাপড় মোটা মোটা জিন্স এরকমভাবে আনলায় ভাঁজ করে রাখছে, সেই জিন্সগুলো পড়ে যাচ্ছে নিচে। মানে ভাবা যায় এরকম এক একটা ঘটনা যেগুলো মানুষ চট করে মন থেকে মেনে নিতে পারছে না। এবং ইতিমধ্যে ওই রকম অবস্থাতেই ওনার দাদার শ্বশুরমশাই, মানে ওনার দাদা শ্বশুরমশাই মানে ওনার স্ত্রীর বাবা, যিনি অসুস্থ অবস্থায় এসে মেয়ের বাড়িতে থাকছিলেন, তিনি হঠাৎ বললেন যে আমি এখন একটু সুস্থ আছি, আমি তাহলে আমার আরও কিছু ব্যাংকের কাজ আছে এই মাসে, এবং আমার নিজস্ব কিছু কাজ আছে, আমি দুদিন ওখানে যাই, এখন একটু সুস্থ আছি, তারপর আবার আমি যদি মনে করি যে আমার শরীরটা খারাপ লাগছে আমি এসে আবার তোদের কাছে থাকবো। তো ঠিক আছে, অ্যাজ ইউজুয়াল উনি চলে যান ওনার বাড়িতে, ফোনে খোঁজখবর নেওয়া হতে থাকে। আর ওনার মেয়ে আবার
মানে দাদার মেয়ে আবার ওই নর্মালি ওই যিনি দাদু যে রুমটা থাকতেন সে রুমটা শোয়া আরম্ভ থাকেন। তো হঠাৎ করে ওই ভদ্রলোক ফোন করে বলেন, মানে এই দাদা শ্বশুরমশাই, যে আমার শরীরটা না হঠাৎ জানি আস্তে আস্তে উন্নতি হচ্ছে, ভালো হচ্ছে। পায়ের ব্যথা বলছিলাম না, এটা 2 দিন পর পায়ের ব্যথাটা কমে গেছে, পাটার কিচ্ছু হচ্ছে না, খুব ভালো আছি আমি। তো ইতিমধ্যে ওই দাদার স্ত্রীরও অপারেশন হয়ে যায়, গলব্লাডারে স্টোন, খুব তাড়াতাড়ি করিয়ে নেয়, যে ফেলে রাখা উচিত না, খারাপ জিনিস। স্টোনটা অপারেশন হয়ে যায়, উনি স্টোন অপারেশন করে বাড়িতে আসেন। দাদারও শরীরটা আস্তে আস্তে ঠিক হয়। এভাবে 1 সপ্তাহের মধ্যে সব কিছু ঘটনা ঘটে। স্ট্রোকটা হয়ে যাবার পর দাদা আরও নিজের শরীরের প্রতি যত্ন নিচ্ছেন এবং ওনার স্ত্রীও সুস্থ হয়ে গেছেন। মেয়েও কলেজ যাওয়া বন্ধ করে দিয়েছে, কারণ এখন মা বাবার টেক কেয়ার করছে, এরকম একটা ব্যাপার, বাড়ি থেকে পড়াশোনা করছে। তো এই সমস্ত কিছুর মাঝে দাদু বুঝতে পেরেছিলেন হয়তো যে মানে ওনার শ্বশুরমশাই, যে আমি যদি সুস্থ আছি আর এই সময়টা যদি ওদের কাছে থাকি, আমাকে নিয়ে ওরা ব্যস্ত হয়ে যাবে। তো সেক্ষেত্রে উনি বাড়ি চলে গেছিলেন, এটা উনি সবাই বুঝতেই পারছিল একটু। তো যাই হোক, হঠাৎ করে এদের এইসব সুস্থতার মাঝে কি হয়, এই দাদার মেয়ে হঠাৎ কেঁদে ওঠে একদিন দুপুরবেলা। কি না, ওর দাদুর বাড়িতে, মানে দাদার শ্বশুরমশাই মারা গেছেন। যে মানুষটা 2 দিন আগে বলল যে আমি সুস্থ আছি, আমার হাঁটুর ব্যথা ছেড়ে গেছে এবং আমার শরীর আমি বুঝতে পারছি উন্নতি হচ্ছে, হঠাৎ করে খবর এলো উনি মারা গেছেন। ওনার বাড়িতে যিনি রান্না করেন তিনি ফোন করে জানিয়েছেন যে দাদু এরকম, আমি দুপুরবেলা রান্না টান্না করে বাড়ি যাবো এবং বিকেলের রান্না যখন করতে আসি তখন এসে দেখি যে দাদু দরজা খুলছেন না। তখন আমার কাছে আলাদা একটা চাবি ছিল, আমি চাবি খুলে দেখি ঘরে এসে যে দাদু বিছানার উপর শুয়ে আছেন। এবং আমি দাদুকে অনেক ডাকার চেষ্টা করি, দাদু কথা বলে না। আমি একটু নাড়িয়ে যখন দেখি তখন দেখি দাদু আর নেই। আমি তখন আপনাদেরকে ফোন করলাম। হতে থাকে, হবার পরে 1 দিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, আস্তে আস্তে সবই ঠিক হয়। কিন্তু হঠাৎ হঠাৎ এদের পরিবারে না একটা গা ছমছমে থমথমে পরিবেশ থেকে যায়। সবাই অসুস্থ, এরকম একটা ভারী ভারী ভাব। যারাই এই ঘটনার পরে দাদার স্ত্রী, মানে এনাদের সাথে দেখা করতে আসছেন, সকলে বলছে তোমাদের যেন পরিবারটা যেন কেমন একটা লাগছে, তোমাদের বাড়িটা খুব একটা ভালো লাগছে না, কেমন যেন আগের মতো খোলামেলা নেই, যেন একটা দমবন্ধ পরিবেশ, একটা যেন কীরকম গলা চাপা পরিবেশ, এরকম একটা পরিবেশ। তো ঠিক ভালো লাগছে না ব্যাপারটা। তখন দাদা সব কিছু একসাথে ঘটনাটাকে একত্র করে যখন ভাবেন, তখন উনি কোনো না কোনো জায়গায় বুঝতে পারেন যে কিছু তো একটা ব্যাপার ঘটছে। তো উনি ব্রাহ্মণের সাথে আলোচনা করেন। ব্রাহ্মণ বলেন যে সামনেই তো ওনার শ্বশুরমশাইয়ের কাজ আছে, তো কাজটা যেহেতু উনি এখানেই মারা গেছেন এবং ওনার শাশুড়ি মাও যেহেতু ওই খাটেই ওইখানে মারা গেছেন, মানে ওনার মেয়ের রুমের খাটে, তো সেই ক্ষেত্রে কোনো ক্ষেত্রে হয়তো শাশুড়ি মায়ের আত্মাই হয়তো মানে ওনার দাদুকে হয়তো ডেকে নিলেন, মানে মেয়েটার দাদুকে, মানে দাদার শ্বশুরমশাইকে ডেকে নিলেন, এরকম একটা ঘটনা হতে পারে। অথবা বাইরের কোনো ভয়ঙ্কর শক্তি এই বাড়িতে এসেছে, এটাও হতে পারে। তো একটা যাগযজ্ঞ করাতে হবে, একটা পুজো অর্চনা করাতে হবে। দাদা রাজি হয়ে যান, সব ঘটনা মেয়েকে স্ত্রীকে বলেন, সব কিছু একসাথে করে রিলেট করে ওনারা ঠিক করেন যে একটা শান্তি সস্তেন পুজো করাবেন। তো পুজোটা করানোর পর এবং ওনার শ্বশুরমশাইয়ের কাজের পরে, সমস্ত কাজের পরে এবং পিণ্ডদানের পরে, তারপর ওনাদের বাড়ি থেকে সে নেগেটিভ এনার্জিটা কাটে। তো ব্যাপারটা হচ্ছে এটাই, ওই আমি প্রথমে বলেছিলাম যে উনি জানেন না যে ওই রেস্টুরেন্ট থেকে কি আত্মা তার পিছনে সঙ্গ করে তার বাড়িতে আসার পর তার শ্বশুরমশাই শাশুড়ি মাকে এত তাড়াতাড়ি নিয়ে চলে গেল, মানে ঘটনা ঘটালো, যার জন্যই কি আমার দাদার পরিবার এরকম থমথমে ভাব ছিল, যার জন্যই কি ওনার স্ত্রী অসুস্থ হয়ে যাচ্ছিল, শুধু ভালো ছিলেন ওনার মেয়ে, আর দাদাও কি এরকম একটা অসুস্থতা বোধ করলো, স্ট্রোক হয়ে গেল। এই যে ঘটনাগুলো ওনাদের কাছে সবই যেন একটা কীরকম ব্যাপার। তো বন্ধুরা তোমরা কী বলো, যে আদেও কি ওই যে ওনার শ্বশুরমশাই শাশুড়ি মা যে একটা ভালো কাপেল ছিলেন, অনেক সময় হয় না যে একে অপরের সঙ্গে ভালো অটুট সম্পর্ক, একে অপরকে ছেড়ে থাকতে পারবে না, একজন চলে গিয়ে আরেকজনকে ডেকে নিল, তাহলে কি ওটা ওনার শাশুড়ি মায়ের আত্মা ছিল, নাকি ওই রেস্টুরেন্ট থেকে ওনার সঙ্গে যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনাটাই এখানে রিপিট হচ্ছিল, ওনার পরিবার পর্যন্ত এসেছিল? তো এটাই হচ্ছে আসল ব্যাপার। তো তোমরা যেটা বলো তোমাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিও। কিন্তু ব্যাপার হচ্ছে এটাই যে আমি বারবার একটা কথাই তোমাদেরকে বলি, যে যখন মানুষ তারা দেহ ছেড়ে চলে যায় তখন সেই মানুষদেরকে অতিরিক্তভাবে মিস করছি, ভালোবাসি, ছাড়তে পারছি না, এই ব্যাপার, এবং যে মনের কষ্ট, চোখের জল ফেলে তাদের সাথে রিলেট করা, এই ব্যাপারগুলো কারো করা উচিত না, কারণ এই ব্যাপারগুলো প্রচণ্ড পরিমাণ ভয়ঙ্কর। আর ভয়ঙ্কর যে কতটা হতে পারে সেটা এই ধরনের ঘটনাগুলো এই মানুষগুলোর সাথে ঘটেছে, তারা তো নিজেরাই এখনও পর্যন্ত বুঝে উঠতে পারলেন না। কিন্তু মানে অসময়ে যাদের যাওয়ার কথাই নয় সেই দুটো মানুষ চলে গেল, এবং তাদের পরিবারেও কিন্তু ঘটনা মানে একটা শোকের ছায়া নেমে আসার মতো সময় চলে এসেছিল। তো সকলে খুব সাবধান থেকো, এবং এই যে অলৌকিক শক্তি, এগুলোকে প্লিজ কিলিয়ে উড়িও না। প্রত্যেকে নিজেদের জীবনে চলতে গেলে বিশ্বাস রাখো এবং বিশ্বাস রেখে এগিয়ে চলো।
তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। পাশে থেকেও আবার দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে।